পেতে শোনো, এই নিস্তব্ধ রাতে তোমার হৃদয়ে রহস্যের কাঁটা ফোটাবে। শুনতে প্রস্তুত? তোমার রাতের ঘুম খেয়ে নেবে, হয়তো ভয়ে, হয়তো হাসিতে। কোনটা শুনতে চাও? কখনো গোয়েন্দা গল্পের সমাধান করতে পারবে, নাকি সাইকো থ্রিলারের শীতল স্রোতে গা ভাসিয়ে দেবে? মিডনাইট হুইসপারিং অডিও বুকের সকল শ্রোতাদের স্বাগতম। মিসির আলি বিছানা থেকে নামলেন, দরজার ছিটকিনি লাগালেন, বিছানায় এসে বসলেন। অশ্বিনীবাবুর ডায়েরি এখনও তার পড়তে ইচ্ছে করছে না। বৃষ্টির বেগ আরও বাড়ছে, গাছের পাতায় শো শো শব্দ হচ্ছে। মিসির আলি চোখ বন্ধ করে শুয়ে আছেন। তার খুবই অস্থির লাগছে। চক্রের ব্যাপারটা মাথা থেকে দূর করতে পারছেন না। বিশ্বব্রহ্মাণ্ডে চক্র আছেই তো। পৃথিবী ঘুরছে সূর্যের চারদিকে, প্রতিবার একই জায়গায় ঘুরে ঘুরে আসছে। ঘুরছে গ্যালাক্সি, অতি ক্ষুদ্র যে ইলেকট্রন সেও ঘুরপাক খাচ্ছে নিউক্লিয়াসের চারদিকে। পদার্থের সর্বশেষ অবস্থা ল্যাপটপসের ভর নেই, চার্জ নেই, অস্তিত্ব নেই, শুধু আছে ঘূর্ণন, স্পিড। জন্মের পর মৃত্যু, জীবনচক্র। বিগ ব্যাঙে মহাবিশ্ব তৈরি হলো, মহাবিশ্ব ছড়িয়ে পড়েছে। কোনো এক সময় আবার তা সংকুচিত হতে শুরু করবে, আবার এক বিন্দুতে মিলিত হবে, আবার বিগ ব্যাং, আবারও মহাবিশ্ব ছড়াবে। দ্য এক্সপান্ডিং ইউনিভার্স। মিসির আলি কখন ঘুমিয়ে পড়লেন নিজেই জানেন না। তার ঘুম ভাঙল নিঃশ্বাসের শব্দে। কে যেন তার গায়ে গরম নিঃশ্বাস ফেলছে। খুবই অস্বাভাবিক ব্যাপার। ঘরের দরজা বন্ধ, বাইরের কেউ ঢোকার কোনো পথ নেই। মিসির আলি চোখ মেললেন, হারিকেনের আলোয় স্পষ্ট দেখলেন বিশাল একটা কুকুর। কুকুরটার মুখ তার মাথার কাছে। তার গরম নিঃশ্বাস চোখে মুখে এসে লাগছে। পশুদের চোখ অন্ধকারে সবুজ দেখায়, এই চোখও সবুজ। এ তাকিয়ে আছে এক দৃষ্টিতে। মিসির আলি চোখ বন্ধ করে ফেললেন। ব্যাপারটা তো স্বপ্ন বটেই, অত্যন্ত জটিল স্বপ্ন, যা মস্তিষ্কের অতল গহ্বর থেকে উঠে এসেছে। কুকুরটা চাপা শব্দ করছে, এই শব্দ স্বপ্নের অংশ। কুকুরটা এখন খাট থেকে দূরে সরে যাচ্ছে। এই তো এখন ফিরে আসছে, আবার যাচ্ছে। এখন সে খাটের চারদিকে পাক খেতে শুরু করেছে। কুকুরটা ঘুরছে চক্রাকারে, আবারও সেই চক্র চলে এলো। চক্রের হাত থেকে মানুষের মুক্তি নেই। মিসির আলি চোখ মেললেন, অতি সাবধানে মাথা ঘুরিয়ে তাকালেন দরজার দিকে। দরজা খোলা, খোলা দরজা দিয়ে ঠান্ডা বাতাস আসছে। বৃষ্টি থেমে গেছে, বাতাসও হচ্ছে না। দরজা খুললো কিভাবে? বাইরের দরজা খোলার কোনো ব্যবস্থা আছে কি? এটা নিয়ে চিন্তা করার কোনো অর্থ আছে? কোনোই অর্থ নেই। দরজা বন্ধ, খোলা দরজা বলে কিছু নেই। স্বপ্নের লজিক খুঁজতে যেও অর্থহীন। রাত কত হয়েছে? টেবিলের ওপর হাতঘড়িটা রাখা আছে। ঘড়ি দেখলে তাকে উঠে বসতে হবে, তাতে শব্দ হবে, কুকুরের দৃষ্টি আকর্ষণ করা হবে। এই কাজটা এখন কিছুতেই করা যাবে না। ভয়ঙ্কর অ্যালসেশিয়ান কুকুর, তার মানে কোনো রকম সন্দেহ উপস্থিত হলে সে ঝাঁপ দিয়ে পড়বে। মিসির আলির হাত পা ঠান্ডা হয়ে এলো। খুব পানি তৃষ্ণা হচ্ছে, তৃষ্ণায় বুকের ছাতি ফেটে যাচ্ছে। এই তৃষ্ণাবোধ মিথ্যা, কারণ পুরো ব্যাপারটাই মিথ্যা। তিনি স্বপ্ন দেখছেন, এর বেশি কিছু না। কুকুরটা যদি তার উপর ঝাঁপ দিয়েও পড়ে, তাতেও কিছুই হবে না, বরং লাভ হবে, দুঃস্বপ্ন ভেঙে যাবে। তিনি মিথ্যামিথ্যে জাগবেন না, সত্যিকার অর্থেই জাগবেন। তখন যদি তৃষ্ণা থাকে তাহলে পানি খাবেন, তৃষ্ণা না থাকলে চা খাবেন, চা খাবার পর একটা সিগারেট খাবেন। মিসির আলি খুব সাবধানে বিছানায় উঠে বসলেন। কুকুরটা হাতা বন্ধ করে স্থির হয়ে গেল। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, তার লেজ নড়ছে। এর মানে কি? সে এখনই ঝাঁপ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। মিসির আলি এখন মন প্রাণে চাচ্ছেন কুকুরটা তার দিকে ঝাঁপ দিয়ে পড়ুক, স্বপ্ন ভেঙে যাক। কুকুর ঝাঁপ দিচ্ছে না, সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আচ্ছা, অশ্বিনী বাবুর কি কুকুর ছিল? জিজ্ঞেস করে জানতে হবে। দরজায় শব্দ হলো, টকটক করে মোর্স কোডের মতো শব্দ করছে, যেন কেউ কোনো সংকেত দিচ্ছে। মিসির আলি দরজার দিকে তাকালেন। খোলা দরজার ওপাশে কাউকে দেখা যাচ্ছে না, তবে কেউ যে আছে তা বোঝা যাচ্ছে। যে আছে তাকে মিসির আলি চেনেন না, কিন্তু কুকুরটা চেনে। সে দরজার দিকে এগিয়ে যাচ্ছে। কুকুরটা সিঁড়ি দিয়ে বেয়ে নামছে, তার নেমে যাবার শব্দ পাওয়া যাচ্ছে। মিসির আলি দ্রুত বিছানা থেকে নামলেন, দরজা বন্ধ করে সিটকিনি টেনে দিলেন।
টেবিলের কাছে এসে ঘড়ি দেখলেন রাত 3:25। তিনি পরপর 2 গ্লাস পানি খেলেন, তারপরেও তৃষ্ণা কমছে না। তিনি যে খুব নিশ্চিন্ত বোধ করছেন তাও না। স্বপ্ন যে কোনো সময় যে কিছু ঘটতে পারে। স্বপ্ন ফিজিক্সের সূত্র মেনে চলে না। হয়তো এক্ষুনি দেখা যাবে বন্ধ দরজা ভেদ করে কুকুর চলে এসেছে। সে একা আসেনি, সঙ্গী দুজনকেও নিয়ে এসেছে। মানুষের মতো কথাও বলতে শুরু করতে পারে। তা না করবে না। স্বপ্ন ফিজিক্সের সূত্র না মানলেও সাধারণ কিছু নিয়ম মানে। 8-9 বছরের বাচ্চা যদি কুকুর স্বপ্ন দেখে, সেই কুকুর তার সঙ্গে কথা বললেও বলতে পারে। নিসার আলি যে স্বপ্ন কুকুর দেখেছে, সেই কুকুর কথা বলবে না। তিনি কি করবেন বুঝতে পারছেন না। বিছানায় উঠে আবার ঘুমিয়ে পড়বেন, নাকি কোনো ব্যবস্থা করবেন, নাকি হাঁটাহাঁটি করবেন। নিসার আলি জানালার কাছে চলে গেলেন। যদি কুকুরটাকে দেখা যায়। চেরি গাছের নিচে কি কেউ আছে? হ্যাঁ, আছে তো বটেই। ওই তো হুইল চেয়ারটা দেখা যাচ্ছে। হুইল চেয়ারের পেছনে কে? বরকত। রাত 3:25 ওরা দুজন কি করছে? তারা দেখার প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ নিসার আলি বুকে একটা ধাক্কার মতো লাগলো। তিনি অবাক হয়ে দেখলেন হুইল চেয়ারে বসা মানুষটা উঠে দাঁড়িয়েছে। এই তো হাঁটতে শুরু করেছে, মন্দিরের দিকে যাচ্ছে। হ্যাঁ, ওই দিকেই যাচ্ছে। এখন সিগারেট ধরিয়েছে, আবার ফিরে আসছে। হাতে জ্বলন্ত সিগারেট এখন ফেলে দিল। ওই মানুষটা যে সুলতান, তাতে কোনো সন্দেহ আছে? না, কোনো সন্দেহ নেই। মানুষটা আবার হাঁটতে শুরু করেছে। নিসার আলি তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছেন। না, মানুষটা মন্দিরের দিকে যাচ্ছে না, সে মন্দিরের পেছনে যাচ্ছে। মন্দিরের পেছনে আছে কুয়া। এখান থেকে কুয়া দেখা সম্ভব না, কিন্তু স্বপ্নে সম্ভব। নিসার আলি কুয়া দেখার জন্য অপেক্ষা করছেন। কুয়া দেখা গেল না। মানুষটা চোখের আড়াল না হওয়া পর্যন্ত নিসার আলি তাকিয়ে রইলেন। নিসার আলির মাথায় সমুদ্রের গর্জনের মতো শব্দ হচ্ছে। সমুদ্রের ঢেউ আছড়ে পড়ার শব্দ। মনে হচ্ছে কাছেই কোথাও সমুদ্র আছে। বড় বড় ঢেউ উঠছে। ঢেউয়ের মাথায় সমুদ্র ফেনা। মাথা এলোমেলো লাগছে। কেউ কি ভরাট গলায় কবিতা আবৃত্তি করছে? I let myself in at the kitchen door. It is you, she said. I can't get up. Forgive me, not answering your knock. I can no more. Let people in, then I can keep calm them out. এটা কার কবিতা? নিসার আলি কিছুতেই মনে করতে পারছেন না। ঘুমে তার চোখ বন্ধ হয়ে আসছে। তিনি বিছানায় শুয়ে পড়লেন। মাথার ভেতর কবিতাটা ভাঙা ভাঙা রেকর্ডের গানের মতো বেজে যাচ্ছে। I let myself in at the kitchen door. It is you, she said. I can't get up. Forgive me. আমাকে ক্ষমা করো, আমি উঠতে পারছি না। আমাকে ক্ষমা করো, আমি উঠতে পারছি না। I can't get up. Forgive me. সূর্য ওঠার আগেই নিসার আলির ঘুম ভাঙল। অন্ধকার মাত্র কাটতে শুরু করেছে। টেবিলে রাখা হারিকেন নিভে গেছে। টেবিল ল্যাম্প দপদপ করছে, যে কোনো মুহূর্তেই নিভবে। মনে হচ্ছে হিসাব করে তেল দেওয়া। সূর্যের আলো ফুটবে আর ওরা নিভে যাবে। নিসার আলি প্রথমেই তাকালেন দরজার ছিটকিনির দিকে। লাগানো আছে, দরজা বন্ধ। তিনি বিছানায় উঠে বসে মেঝের দিকে তাকালেন। মেঝে ঝকঝক করছে। ঝড় বৃষ্টির রাতে কোনো কুকুর উঠে এলে মেঝেতে তার পায়ের দাগ থাকতো। মেঝেতে কোনো দাগ নেই। গত রাতে মোটামুটি ভয়াবহ একটা স্বপ্ন দেখছিলেন। এই বিষয়ে কোনো সন্দেহ থাকার কথা নেই। তবুও সন্দেহটা যাচ্ছে না। তিনি বিছানা থেকে নামলেন। দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ালেন। সকালের প্রথম আলোয় নদী দেখা যাচ্ছে। আশ্চর্যের ব্যাপার হলো নদীটি পাঁচিল ঘেরা বাড়ির সঙ্গে যাচ্ছে না। মনে হচ্ছে বাড়িটার সঙ্গে নদীর কোনো যোগ নেই। নদী দেখতে ভালো লাগছে না। ভেতরের উঠানে একটা জলচৌকির উপর বরকত দাঁড়িয়ে আছে। তার হাতে পেতলের বদনা। সে নিসার আলিকে দেখতে পায়নি। নিসার আলি ডাকলেন, এই বরকত। বরকত ভয়াবহ চমকে উঠল। হাত থেকে বদনা জ্বলন্ত চৌকিতে পড়ে ঝনঝন শব্দ হলো। এতটা চমকানোর কোনো কারণ নেই। নিসার আলি বললেন, কি করছো? নামাজের জন্য ওযু করি, ফজরের নামাজ। নিসার আলি বিস্মিত হলেন। এত দীর্ঘ বাক্য তার সঙ্গে এর আগে বরকত কখনো ব্যবহার করেনি। তোমার কুকুরটি বাধা আছে। যে বান্দা
আসেন নিচে আসেন। মিসির আলি নিচে নেমে এলেন। বরকত বলল, চা খাইবেন? গরম চা খেতে পারলে ভালো হতো। নামাজ শেষ করে যা চা দিতাছে। তোমার কুকুরগুলি কোথায় তো দেখি। বরকত আঙুল উঁচিয়ে পেয়ারা গাছের সাথে বাঁধা কুকুরগুলি দেখালো। গলা নামিয়ে বলল, কাছে যান, শরীরে হাত দেন, আপনারে কিছু বলবো না। কিছু বলবে না কেন? একটা ঘটনা ঘটাইছি। আপনার জুতা আর কাপড় শুকাইয়া দিছি। এখন এরা আপনার শরীরের গন্ধ চিনে। কাজটা তুমি নিজে থেকে করনি, কেউ তোমাকে করতে বলেছে। কে বলেছে? বরকত জবাব দিল না, এক দৃষ্টিতে তাকিয়ে রইল। মিসির আলি মনে হলো বরকত তার আগের অবস্থায় ফিরে গিয়েছে। এখন আর কথা বলবে না, কিছু জিজ্ঞেস করলে অদ্ভুত ভঙ্গিতে তাকিয়ে থাকবে। মিসির আলি বললেন, গেট খুলে দাও, নদীর পাড়ে বেড়াতে যাব। এত কাছে নদী, অথচ নদী দেখা হয়নি। বরকত বলল, গেট খুলন যাইব না, বড় সাহেবের নিষেধ আছে। নিষেধ? যে নিষেধ। আমি খুলতে চাইলেও খুলতে পারবো না, চাবি থাকে বড় সাহেবের কাছে। চাবি সব সময় বড় সাহেবের কাছে থাকে? সব সময় ওনার কাছে চাবি থাকে না। যখন আপনার মতো কেউ বেড়াইতে আসে তখন চাবি ওনার কাছেই থাকে। যাতে অতিথিরা পাইয়ে যেতে না পারে সেই জন্য। কি জন্যে সেটা আমি জানি না, বড় সাহেব জানে। ঠিক আছে, তুমি নামাজ পড়তে যাও, তোমার নামাজে দেরি হয়ে যাচ্ছে। শেষ নামাজ কাজা হবে। ফজরের নামাজ দুপুর পর্যন্ত কাজা হয় না, এর একটা ইতিহাস আছে, ইতিহাসটা শুনবেন? বলো শুনি। নবী করিম একবার দেরি করে ঘুম থেকে উঠছিলেন। নবী করিমের জন্য আমরা মাফ পাইছি। এটা জানতাম না। ভদ্র লোকেরা সব বিষয়ে জানেন, ধর্মকর্ম বিষয়ে জানে না, এইটা একটা আফসোস। আফসোস তো বটে। বরকত, তোমার সঙ্গে কথা বলে ভালো লাগলো। আমি বাগানের দিকে যাচ্ছি, তুমি নামাজ শেষ করে চা নিয়ে এসো। 2 কাপ চা আনবে, আমার জন্য 1 কাপ, তোমার জন্য 1 কাপ। আমার চা খেতে খেতে গল্প করতে ভালো লাগে। ভালো কথা, আমি যখন তোমাকে ডাকলাম তুমি এত ভয় পেলে কেন? ভয়ে হাত থেকে একবারে না পড়ে গেল। বরকত জবাব দিল না। তার ঠোঁটের কোণায় অস্পষ্ট হাসির রেখা দেখা গেল। মিসির আলি হাঁটতে শুরু করলেন, চেরি গাছের নিচে এসে দাঁড়ালেন। তার দৃষ্টি মাটির দিকে। হুইল চেয়ারের কোনো দাগ কি মাটিতে আছে? থাকার কোনো কারণ নেই। কাল রাতে যা দেখেছেন পুরোটাই স্বপ্ন। এই সত্য সন্দেহাতীতভাবে সত্য। তারপরেও দেখা, মানুষের মন যে একবার কোনো বিষয়ে সন্দেহ উপস্থিত হলে সেই সন্দেহ আর যেতেই চায় না। কাপড়ের ময়লা যেমন যাবার মতো না, যত ভালো করেই ধোয়া হোক অস্পষ্ট দাগ থেকেই যায়। সেই দাগ বারবার ধুতে ইচ্ছা করে। হুইল চেয়ারের পায়ের রেখা ভেজা মাটিতে আছে। মিসির আলির ভুরু কুঞ্চিত হলো। স্বপ্নের অংশ কি এটি সত্যি? মানুষ যেমন মিথ্যা কথা বলার সময় তার সাথে কিছু সত্য মিশিয়ে দেয়, স্বপ্নেও কি ঠিক সেরকম কিছু ঘটে? মস্তিষ্ক স্বপ্নের সঙ্গে কিছু বাস্তব মিশায়। মিসির আলি হুইল চেয়ারের দাঁত ধরে এগোতে লাগলেন। তাকে বেশি দূর যেতে হলো না, তার আগেই থমকে দাঁড়াতে হলো। লাইব্রেরি ঘরের বারান্দা থেকে সুলতান বলল, স্যার, কি করছেন? সুলতানের গলায় চাপা কৌতূহল। কিছু করছি না, হাঁটছি। তা তো ভ্রমণ বলতে পারেন। আমার মনে হচ্ছে মাটিতে কি যেন খুঁজতে খুঁজতে এগোচ্ছেন। কি খুঁজছেন? হুইল চেয়ারের পায়ে দাগ? হ্যাঁ, তুমি কারোর সাথে ওই চেয়ার নিয়ে বাগানে ঘুরেছ। কোথায় কোথায় গিয়েছিলে তাই দেখছিল। এই অনুসন্ধানের আপনার বিশেষ কোনো কারণ আছে কি? না, তেমন কোনো কারণ নেই। শেষ রাতের দিকে বৃষ্টি থামলো, আকাশ পরিষ্কার হলো। আমি বাগানে খুঁজছিলাম এবং আকাশ দেখছিলাম। সুলতান হুইল চেয়ার নিয়ে লাইব্রেরি ঘরের বারান্দা থেকে নিচে নামতে শুরু করলো। হুইল চেয়ার বারান্দা থেকে বাগানে নামার জন্য ব্যবস্থা করা আছে, তারপরেও তাকে নামতে হচ্ছে সাবধানে। সুলতান সহজ গলায় বলল, পঙ্গু মানুষেরও মাঝে মাঝে ঘুরে বেড়াতে ইচ্ছে করে, বাগানে যেতে ইচ্ছে করে। শীতের সময় বাগানে ঘুরে বেড়ানো সহজ, বর্ষার সময় বেশ কঠিন। কাদায় চাকা ডেবে যায়, তখন পেছন থেকে কাউকে ঠেউ দেখে। স্যার, আপনার রাতে ঘুম ভালো হয়েছিল? হ্যাঁ, ভালো হয়েছে। বেশ ভালো নাকি মোটামুটি ভালো? বেশ ভালো।
আপনি চার্লি রেজার? না, আজ কিভাবে যেন ঘুম ভেঙে গেছে। আমার কপালে সূর্য দয়নি, শুধুই সূর্যে আসতে চেয়েছ। আমার কপালে সূর্যোদয় দৃশ্য প্রচুর পরিমাণে আছে। আমি রাতে ঘুমাই না, সকালে সূর্য দেখে ঘুমাতে চাই। আমার কপালে সূর্যাস্ত নেই। আমি তোমাকে ঘুম থেকে বঞ্চিত করছি, যাও শুয়ে পড়ো। না, আজ আমি আপনার সঙ্গে গল্প করব। চলুন নীল মরিচ ফুল গাছটার নিচে কাছে যাই। আপনি বেদিতে বসবেন, আমি বসবো হুইল চেয়ারে। আমাদের আই লেভেল ঠিক থাকবে। বরগতকে চা নিয়ে আসতে বলেছিলাম, তুমি চা খাবে? খেতে পারি। চাই চিনি কতটুকু খাও? কেন জানতে চান বলুন তো? বিশেষ কোনো কারণে এমনি জিজ্ঞেস করলাম। 2 চামচ। আমার ধারণা ছিল তুমি চাই চিনি খাও না। এরকম ধারণা হবার কারণ কি? মধু খাও না তো, তাই ভাবলাম মিষ্টি জাতীয় কিছুই খাও না। মধু খাই না এ কথা আপনাকে কে বলল? কেউ বলেনি, আমার ধারণা তুমি খাও না, অন্যদের আগ্রহ করে খাও। আমার ধারণাটা কি ঠিক? হ্যাঁ, আপনার ধারণা ঠিক, আমি মধু খাই না। এই ধারণা আপনার কেন হলো এটা বুঝতে পারছি না, ব্যাখ্যা করবেন? আমার সিক্স সেন্স এরকম বলছিল। সুলতান কঠিন গলায় বলল, 6 সেন্স বলে কিছুই নেই। এটা আপনি যেমন জানেন আমিও জানি। আমি মধু খাই না এটা কেন বলেন? সুলতান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। সে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। তার হাতে মুঠি বন্ধ। প্রতিটি লক্ষণ বলে দিচ্ছে সে রেগে গেছে, রাগ সামলাতে পারছে না। মিসির আলি সুলতানের রাগটাকে তেমন গুরুত্ব দিলেন না। তিনি ধরেই নিয়েছেন সুলতান রাগবে। মিসির আলি গাছের বেদিতে পা তুলে বসলেন। স্বাভাবিক গলায় বললেন, সুলতান, তোমার কাছে কি সিগারেট আছে? দিনের প্রথম চাটা সিগারেট দিয়ে খেতে হয়। আমি আমার পকেটে তা তুলে উপরে রেখে এসেছি। সিগারেট হাতে নিয়ে বসে থাকি, এর মধ্যে চা চলে আসবে। সিগারেট হাতে নিয়ে বসে থাকার মধ্যেও আনন্দ আছে। যারা ধূমপান করে না তারা সুস্বাস্থ্যে আনন্দ পায়। সিগারেট হাতে বসে থাকাটাও আনন্দ। বরকত চা নিয়ে এসেছে। দুজনের জন্যই চা এনেছে। সুন্দর কাপে করে মিসির আলির জন্য চা নিয়ে এসেছে, তার নিজের জন্য গ্লাস ভর্তি চা। মিসির আলি বললেন, বরকত, তুমি কাপটা তোমার বড় সাহেবকে দাও, আর আমি তোমার গ্লাসে করে চা খাবো। গ্লাস ভর্তি চা খাওয়ার আনন্দই আলাদা। কাপের চা বাইরে থেকে দেখা যায় না, গ্লাসের চা দেখা যায়। সুলতান পকেট থেকে সিগারেট বের করতে করতে বলল, আমি মধু খাই না। এই ধারণা আপনার ব্যাখ্যাটা এখনো শুনিনি। আমি ব্যাখ্যাটা শোনার জন্য অপেক্ষা করছি। আমার ব্যাখ্যা খুবই সহজ। তুমি মধু দেবার সময় না মুখ কুচকে ফেলেছিলে, রিফ্লেক্স অ্যাকশন। সেখান থেকেই বুঝলাম তুমি মধু খাও না। হেলেও যে মধুটা আমাকে খেতে দিয়েছ সেটা খাও না। তাহলে শুধু শুধু 6 সেন্সের কথা কেন বললেন? আমি ছোট একটা পরীক্ষা করছিলাম। আমি দেখছিলাম 6 সেন্সের কথা শুনে তুমি চমকে গেলে, খানিকটা রেয়েও এলে। চমকাও দিনে এটাই ছিল আমার পরীক্ষা। মরকত দিকে যা ভালোই বানে। সুলতান তাকিয়ে আছে। মনে হচ্ছে সে অপেক্ষা করছে মিসির আলি কি বলবে তা শোনার জন্য। মিসির আলি সিগারেটের লম্বা টান দিয়ে বললেন, তুমি যখন বললে সুন্দরবনে নানান ধরনের ফুলের মধু পাওয়া যায়, খলিশা ফুলের মধু, কেওড়া ফুলের মধু, গড়া ফুলের মধু, তখন হঠাৎ করে আমার মনে হলো বিষাক্ত ফুলও তো প্রকৃতিতে আছে, যেমন ধূপটা ফুল। এমনকি হতে পারে না যে কিছু মৌমাছি ধূপটা ফুল থেকে মধু নেয়? সেসব ফুলের ভয়ঙ্কর সব বিষ মিশবে। সেই বিষ হলো a very powerful hallucinating drug, যা মানুষের চিন্তায় কাজ করে, চেতনাকে পাল্টে দেয়, রিয়েলিটির ভুল ব্যাখ্যা করে। সুন্দরবন হলো একটা ট্রপিক্যাল ফরেস্ট, পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। সেখানে দুটা ফুল থাকারই কথা। তুমি বলো থাকবে না? হ্যাঁ, থাকবে এবং আছে।
সুন্দরবনের ভেতরে মাঝে মাঝে হঠাৎ কিছু ফাঁকা জায়গা পাওয়া যায়, সেখানে প্রচুর তুত্রাফল ফোটে। সেই ফুল থেকে মৌমাছিরা মধু সংগ্রহ করে। সব মৌমাছি করে না, বিশেষ এক ধরনের মৌমাছি করে। এদের মৌমাছিও বলে না, বলে মৌপোকা। মিসির আলী বললেন, যে কোনোভাবেই হোক বিশেষ ধরনের এই মধু তোমার সংগ্রহে আছে। তার খানিকটা তুমি আমাকে 2 দফায় খাইয়েছ, যে কারণে আমি ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখেছি। দুঃস্বপ্নের সঙ্গে বাস্তব মিশেছিল। প্রথম রাতে সাপ নিয়ে কথা হলো, আমি স্বপ্নে দেখলাম সাপ। দ্বিতীয় রাতে কুকুর নিয়ে কথা হলো। লিনে আমাকে বলল দরজার ছিটকিনি বন্ধ করে ঘুমাতে, মাঝে মাঝে কুকুর দোতলায় উঠে আসে। সেই রাতে আমি স্বপ্নে দেখলাম কুকুরটা ঘরে ঢুকে আমার বিছানার চারদিকে ঘুরপাক খাচ্ছিল। আপনার ডিটেকটিভ লজিক যে ভালো আমি জানতাম, এতটা ভালো বুঝতে পারিনি। আই এম ইমপ্রেসড। এখন তুমি কে আমাকে পড়বে, কেন আমাকে এখানে এনেছ? তারা দেখানোর জন্য নিশ্চয় আলোনি। চিঠিতে তুমি তো ফেলার কথা বলেছ, সেটা কথার কথা ছিল না। আসলেই তো ফেলে এনেছিলে। কেন এনেছো খোলাখুলি বলতে অসুবিধা আছে? না, অসুবিধা নাই। আপনার সঙ্গে অনেক লুকোচুরি খেলা হয়েছে, আর খেলার প্রয়োজন দেখছি না। তাহলে তোমার উদ্দেশ্যটা বলেই ফেলো। তুমি কিছু মনে করো না, আমার এখানে থাকতে ভালো লাগছে না। আমি আজ চলে যাব, দুপুরের পর রওনা হতে চাই। আজ আমাবস্যা, আকাশে মেঘ নেই। আমি নিশ্চিত যে আজ রাতে আকাশ পরিষ্কার থাকবে। আপনাকে আজ রাতে একটা স্পাইরাল গ্যালাক্সি দেখাবো। দেখার পর মনে হবে আপনার মানব জীবন ধন্য। আমার গ্যালাক্সি দেখার শখ এখনই। আমি চলে যেতে চাচ্ছি। আকাশ দেখতে ইচ্ছা করছে না। স্যার শুনুন, আপনার ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার কথা ভুলে যান। আমি আপনাকে এখান থেকে বের হতে দেব না। মিসির আলী অবাক হয়ে বললেন, বের হতে দেবে না? না, এবং তার জন্য কোনো সমস্যাও হবে না। কেউ জানবেও না আপনি কোথায় আছেন। আপনার পরিচিত জনরা জানে আপনার স্বভাব হচ্ছে মাঝে মধ্যে বাইরে কোথাও চলে যাওয়া। সবাই ভাবে এবারও তাই হয়েছে। আপনার এক ছাত্র আপনার জন্য টেকনাফে অপেক্ষা করছে। সে যখন দেখবে আপনি এসে পৌঁছাননি, তখন সে খানিকটা খোঁজ করবে। সবাই জানবে টেকনাফে যাবার পথে আপনি হারিয়ে গেছেন। কিছুদিন পর মানুষ আপনাকে ভুলে যাবে। মানুষ বিস্মৃতি পরায়ণ জীব। আমাকে এখানে আটকে রেখে তোমার লাভ কি? লাভ আছে। সাইকোলজি, বিশেষ করে প্যারাসাইকোলজির উপর আপনার দখল অসাধারণ। আপনি আমার উপর গবেষণা করবেন, আমার মাথার ভিতর উঁকি দিয়ে দেখবেন সেখানে কি আছে, কেন আমি এরকম। তুমি কি রকম? আপনার অনুমান শক্তি তো ভালো। আপনি অনুমান করুন। আপনাকে সামান্য সাহায্য করছি। আমার তুলনায় অশ্বিনী কুমার রায় একজন মহাপুরুষ। হা হা হা। মিসির আলী তাকিয়ে আছেন, সুলতানও তার দিকে তাকিয়ে আছে। সে এখন আর হাসছে না, কিন্তু হাসিটার শরীরের ভেতরে আছে, কারণ তার শরীর কাঁপছে। মনের ছায়া চোখে নাকি পড়ে। চোখ হচ্ছে মনের জানালা। মিসির আলীর মনে হলো সুলতানের চোখে মনের কোনো ছায়া পড়ছে না, শান্ত স্থির, যে চোখে বুদ্ধিতে ঝকঝক করছে। সুলতান বলল, স্যার, আপনার কি ভয় লাগছে? না। আপনি ভয় পাচ্ছেন না সেটা আপনাকে দেখে বোঝাই যাচ্ছে। ভয় পাবেন না জানলে আগেই আপনাকে বলতাম। যাই হোক, আপনার উচিত আমাকে ধন্যবাদ দেওয়া। কেন বলো তো? আপনাকে জীবনের শ্রেষ্ঠতম গবেষণার সুযোগটা আমি করে দিচ্ছি। একজন অতি ভয়ঙ্কর মানুষকে আপনি খুব কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন, যে আপনার গবেষণায় আপনাকে সাহায্য করবেন। আপনিও আমাকে কিছুটা সাহায্য করবেন। আমি কি সাহায্য করব? সুলতান বলল, আমাকে সঙ্গ দেবেন। আমার সঙ্গে বিজ্ঞান, সাহিত্য, শিল্পকলা নিয়ে আলাপ করবেন। আকাশের তারা দেখব। তাছাড়া আমি নিজেও ছোটোখাটো কিছু পরীক্ষা করছি, মানসিক পরীক্ষা। এই পরীক্ষাতেও আপনি সাহায্য করবেন।
মনোজগতের যে পড়াশোনা আপনার আছে আমার তা নেই। পরীক্ষাটা ঠিকমতো হচ্ছে কিনা আপনি তা দেখে দেবেন। কিসের পরীক্ষা? সালমা নামের একটি মেয়ের কথা আপনাকে চিঠিতে লিখেছিলাম, তাকে নিয়েই পরীক্ষা। আমি মোটামুটি নিশ্চিত যে সব মানুষের ভেতরেই অতীন্দ্রিয় ক্ষমতা আছে। মানুষের মনে ভয়ঙ্কর চাপ দিলে তা বের করে আনা যায়। আমি সালমার উপর এই চাপটাই দিচ্ছি। মেয়েটা কোথায়? মেয়েটা এই বাড়িতেই আছে। রাতে আপনার সঙ্গে পরিচয় করিয়ে দেব। লিলি বলেছিল সালমা বলে আলাদা কেউ নেই। লিলি নাকি সালমা? লিলির সব কথা গুরুত্বের সঙ্গে গ্রহণ করার কিছু নেই। আমি এখন ঘুমাতে যাব। আপনার কিছু জিজ্ঞাসা করার থাকলে জিজ্ঞেস করুন। তোমার কি হুইল চেয়ারে কোনো প্রয়োজন আছে? না, হুইল চেয়ার আমার কোনোই প্রয়োজন নেই। আমি শারীরিকভাবে সুস্থ একজন মানুষ। ইচ্ছা করে হুইল চেয়ারে সময় কাটাই, যাতে বাইরের লোকজন জানে এ বাড়িতে পঙ্গু একজন মানুষ থাকে। পঙ্গু বলেই সে শহর ছেড়ে নির্জনে বাস করে। এই কাজটা না করলে কথা উঠত। সম্পূর্ণ সুস্থ একজন মানুষ দিনের পর দিন এই নির্জনে স্বেচ্ছাবন্দী হয়ে আছে কেন? অবশ্য হুইল চেয়ারের একটা ভালো ব্যবহারও আছে। টেলিস্কোপ ফিট করে তারা দেখার সময় এটা খুব ভালো কাজে লাগে। তুমি যে এখানে আমাকে আটকে রাখার জন্য এনেছো তাকে এবার এই লোকজন জানে? জানবে না কেন? লিলি জানে, বরকত জানে, আপনার মতো অনেকেই এ বাড়িতে এসেছে। কেউ আর ফিরে যায় না। বুঝতেই পারছেন এ বাড়ি থেকে কাউকে জীবিত ফেরত পাঠানো আমার জন্য সম্ভব না। কোনো ভয়ঙ্কর মানুষ যদি তার কর্মকাণ্ড চালিয়ে যেতে চায় অবশ্যই তাকে সাবধানী হতে হবে। সিরিয়াল কিলারদের কথাই ধরুন, সব সিরিয়াল কিলারই চিতাবাঘের চেয়েও সাবধান। তাকে একের পর এক মানুষ মারতে হবে। সাবধানী না হলে এই কাজটা সে করতে পারবে না। স্যার, আমি কি ঠিক বলেছি? হ্যাঁ, ঠিক বলছো। থ্যাংক ইউ। আমি সালমা মেয়েটিকে নিয়ে গবেষণাধর্মী যে কাজটি করেছি তার লেখার চেষ্টা করেছি। আমি পাঠিয়ে দেব, পড়ে দেখুন। লেখাটি গবেষণাধর্মী হয়নি। সায়েন্টিফিক পেপার কী করে লিখতে হয় আমি জানি না। এই দায়িত্বটা আপনার। আমরা এই জঙ্গলে বসে একের পর এক রিসার্চ বিদেশি জার্নালে পাঠাবো। মূল অথর আপনি, আমি কো অথর। সুলতান হাসল, সেই হাসি যা চট করে মুখ থেকে মুছে যায় কিন্তু শরীরে থেকে যায়। বেশ কিছুক্ষণ শরীর তুলতে থাকে। এই প্রথম মিসির আলির শরীর গুলিয়ে উঠল। তার কাছে মনে হলো ঘৃণাকর কিছু একটা তার সামনে বসে আছে। স্যার, এখন আপনি আমাকে সামান্য ভয় পাচ্ছেন। চোখ মুখ আপনার শুকিয়ে গেছে। কোম্পানি হিসাবে আমি আবার আপনার জন্য খারাপ হব না। আমি শিক্ষিত একজন মানুষ। অঙ্কশাস্ত্রের মতো জটিল বিষয়ে আমার পিএইচডি ডিগ্রি আছে। আপনি যদি অঙ্কে ছাত্র হতেন তাহলে আমাকে চেনার সম্ভাবনা ছিল আপনার। পিএইচডি কাজ খুব ভালো হয়েছিল গ্রুপ থিওরি সব বইগুলোতেই সুলতান ফাংশন নামে একটা ফাংশনের উল্লেখ আছে। আমার নামে তার নাম গোপনে এই ডিগ্রি কিছু মেধা ব্যয় করেছিলাম। পরে এইসব অর্থহীন মনে হয়েছিল। স্যার, আমি কি বলছি শুনছেন? হ্যাঁ, শুনছি। এখন আমার কাছে মনে হচ্ছে আসল রহস্য পদার্থবিজ্ঞান বা অঙ্কে না, আসল রহস্য মানুষের মনে। আকাশ যেমন অন্তহীন, মানুষের মনও তাই। পৃথিবীর বেশিরভাগ অঙ্কবিদ আকাশের দিকে তাকিয়ে থাকতে ভালোবাসতেন। আমিও ভালোবাসি। আকাশের দিকে তাকিয়ে থাকলে জাগতিক সব কিছু তুচ্ছ মনে হয়। উই আর সো ইনসিগনিফিক্যান্ট। আমাদের জন্ম মৃত্যু সবই অর্থহীন। তুমি যে মানুষ খুন করেছ। সুলতান জবাব দিল না। মিসির আলি স্তব্ধ হয়ে বসে আছেন। সুলতান হুইল চেয়ার ঘুরিয়ে চলে যাচ্ছে। পেয়ারা গাছের নিচে বরকতকে দেখা যাচ্ছে। সে কুকুরকে গোসল দিচ্ছে। রোদ উঠেছে, আবহাওয়া মনোরম। চেরি গাছ থেকে একটা দুটো করে ফুল পড়ছে। ফুলগুলো গাছে যত সুন্দর দেখাচ্ছে, হাতে নেওয়ার পর তত সুন্দর লাগছে না। কিছু সৌন্দর্য দূর থেকে দেখতে হয়, কাছ থেকে দেখতে হয় না। আমার নাম সুলতান। সাধারণত গরিব ঘরের ছেলে মেয়েদের এই জাতীয় নাম থাকে, সুলতান, সম্রাট, বাদশাহ। বাবা মা ভাবেন বড় হয়ে ছেলে রাজা বাদশাহ হবে। আমি কোনো দিন গরিব ঘরের সন্তান ছিলাম না, বিত্তশালী পরিবারের সন্তান ছিলাম। আমার বাবা মারই সন্তানের নামকরণের মতো
তুচ্ছ বিষয়ে কোনো আগ্রহই ছিল না। আমরা অনেকগুলো ভাই বোন ছিলাম। মা প্রতি বছর করে একটি সন্তান প্রসব করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলেন। জ্ঞান হবার পর থেকেই মাকে বিছানায় শোয়া পেয়েছি। নিজের সন্তানের দিকে তাকানোর মতো অবস্থা তার ছিল না। তার মন এবং শরীর দুটোই নষ্ট হয়ে গিয়েছিল। শেষের দিকে তিনি মৃত্যুর জন্য অপেক্ষা করতে শুরু করলেন। আমরা থাকতাম পুরানো ঢাকার একটা বাড়িতে। সেই বাড়িটিও বিশাল, সেই বাড়িও উঁচু পাঁচিলে ঘেরা। আমাদের পড়াশোনার জন্য ঢাকায় এনে রাখা হয়েছিল, কিন্তু সেই দিকে কারো নজর ছিল বলে মনে হয় না। বাবা ব্যস্ত তার ব্যবসা নিয়ে। আজ ঢাকা, কাল নারায়ণগঞ্জ, পরশু খুলনা, এই অবস্থা। মা বিছানায়, বাড়ি ভর্তি কাজের লোক। এরা পান খেয়ে ব্যস্ত ভঙ্গিতে ঘোরাফেরা করে, এছাড়া কিছু করে না। সন্ধ্যার পর দুজন প্রাইভেট টিউটর আসেন। তারা চা পানি খান, বেদ হাতে নিয়ে হম্বিতম্বি করেন। সপ্তাহে 3 দিন আসেন একজন মাওলানা। তার বিরাট দাড়ি, চোখে সুরমা। তিনি আমাদের কোরআন শরীফ পাঠ করা শেখান। বিরাট বিশৃঙ্খলার মাঝে আমাদের বড় হচ্ছে। তবে বিশৃঙ্খলারও নিজস্ব ছন্দ আছে, কোথাও ছন্দপতন হচ্ছে না। একদিন হলো, আমার বড় বোন মারা গেল। ভালো মানুষ, সারাদিন কাজকর্ম করেছে, মাওলানা সাহেবের কাছে সিপারা পড়েছে, রাতে এশার নামাজ পড়ে ঘুমাতে গিয়েছে। সেই ঘুম আর ভাঙল না। বাবা তখন চিটাগাঙে। তিনি খবর পেয়ে কাজকর্ম ফেলে চলে এলেন। তাকে কন্যাশোকে অধীর বলে মনে হলো না। তিনি শুধু বারান্দায় এ মাথা থেকে ও মাথা পর্যন্ত হাঁটতে লাগলেন আর বারবার বলতে লাগলেন, সমস্যাটা কি, ঘটনাটা কি? বড় বোনের মৃত্যুর পিছনে সমস্যা বা ঘটনা হয়তো কিছু একটা ছিলই। আমি নিতান্তই শিশু বলে বুঝতে পারিনি। আমার বড় বোনের নাম মিরু। তখন 18-19 বছর, সমস্যারই সময়। আমার ধারণা ভালো কোনো সমস্যাই ছিল। বড় বোনের মৃত্যুর ঠিক 6 মাসের মাথায় মারা গেল আমার মেজো ভাই। তার নাম ইজাজত। স্কুল থেকে ফেরার পথে রিকশার ধাক্কা খেয়ে নর্দমায় পড়ে গিয়ে মাথায় পেল ব্যথা। বাসায় এসে কয়েকবার বমি করে চোখ উল্টে দিল। বাবা শোকে যে অভিভূত হলেন তা না, চোখ মুখ কুঁচকে বললেন, সমস্যাটা কি? যাকে নিজে বলে মারা যায় এটা ঠিক আছে, কিন্তু ইচ্ছা নিজে বলে মৃত্যু, এটা কেমন কথা? আর কিছু না, অভিশাপ লেগে গেছে, মহা অভিশাপ লেগে গেছে। এই বাড়িতে আর থাকা ঠিক হবে না। সেই বছরের শেষ দিকে আমার সবচেয়ে ছোট বোনটি মারা গেল। তার মৃত্যু স্বাভাবিকভাবেই হয়েছিল বলা চলে, ডিপথেরিয়ায় মৃত্যু। ছোট বোনের মৃত্যুর পর বাবা সবাইকে নিয়ে গ্রামের বাড়িতে চলে আসেন। ঠিক হলো ঢাকায় নতুন কোনো বড় বাড়ি ঠিক না হওয়া পর্যন্ত আমরা গ্রামেই থাকবো। অভিশাপ লাগা বাড়িতে ফিরে যাব না। গ্রামের বাড়িতে আমাদের লেখাপড়া দেখিয়ে দেবার জন্য সার্বক্ষণিক একজন শিক্ষক রাখা হলো। তার নাম ইদ্রিস, মোহাম্মদ ইদ্রিস মাস্টার। বাবা তাকে ডেকে বিশেষ নির্দেশ দিয়ে দিলেন, শিশুদের শাসনে রাখতে হবে, কঠিন শাসন। পড়াশোনা না করলে, বেয়াদবি করলে মেরে তক্তা বানিয়ে দেবে। কোনো অসুবিধা নেই। শিশুদের 2টাই ওষুধ, একটা কৃমির ওষুধ আর একটা মার। মোহাম্মদ ইদ্রিস অত্যন্ত উৎসাহে তার কর্মকাণ্ড শুরু করলেন। প্রতিদিনই তিনি নির্যাতনের নানান কৌশল বের করতে লাগলেন। 2 হাতে ইট নিয়ে সূর্যের দিকে তাকিয়ে থাকা দিয়ে শুরুটা করলেন। হাতের ইট তার পায়ে ফেলে দিয়ে তাকে প্রায় ঘোড়া বানিয়ে ফেলার চেষ্টা করেছে। এজন্যই আমার শাস্তির ব্যাপারে তিনি বিশেষ যত্নবান হলেন। এমন সব শাস্তি যা অনেক চিন্তা ভাবনা গবেষণা করে বের করতে হয়, চট করে মাথায় আসে না। আমাকে এক বিকেলে বিশেষ এক ধরনের শাস্তি দেবার জন্য মন্দিরে নিয়ে ঢুকলেন। গা থেকে শার্ট খুলে খালি গা করলেন, দড়ি দিয়ে 2 হাত পেছন মোড়া করে বাঁধলেন। তারপর 2টো প্রকাণ্ড বড় মাকড়সা সুতা দিয়ে বেঁধে দিলেন আমার গলায় মালা পরিয়ে দেওয়ার জন্য। মন্দিরের দরজা বন্ধ করে চলে গেলেন। আমার মাকড়সা ভীতি আছে। এই নিরীহ প্রাণী মানুষের কোনো ক্ষতি করে না, কিন্তু যারা একে ভয় পায় তাদের কাছে
এরা রাজ্যের বিভীষিকা নিয়ে উপস্থিত হয়, যে কারণে মাকড়সা ভিদের আলাদা নাম পর্যন্ত আছে। প্রথম কিছুক্ষণ আমার মনে হলো আমি বোধহয় এক্ষুনি মারা যাব। সুতা দিয়ে বাঁধা মাকড়সা দুটো সারা গায়ে কিলবিল করছে, গলা বেয়ে মুখের দিকে উঠতে চেষ্টা করছে। আমি চিৎকার করার চেষ্টা করছি, গলা দিয়ে সামান্যতম শব্দও বের হচ্ছে না। আমার ইচ্ছা করছিল ছুটে গিয়ে দরজায় আছড়ে পড়ি, সেটা সম্ভব হচ্ছিল না, কারণ আমার হাত পা জমে গিয়েছিল। ঘর অন্ধকার, আমি চোখে কিছুই দেখতে পাচ্ছি না, কিন্তু অদ্ভুত কারণে মাকড়সা দুটোকে দেখতে পাচ্ছি। মনে হচ্ছে তাদের গা থেকে হালকা সবুজ আলো বের হচ্ছে। এই সময় অদ্ভুত একটা ঘটনা ঘটল। চোখের সামনে দেখলাম একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তার মুখ হাসি হাসি, যুবতী মেয়ে। তার গায়ে কোনো কাপড় নেই, তার জন্য কোনো লজ্জাও নেই। তার মাথা ভর্তি লম্বা লম্বা চুল, সেই চুল মুখের উপর পড়ে মুখ পরিষ্কার দেখা যাচ্ছে না। মেয়েটা বলল, মাকড়সা তো সামান্য বোকা, তুই ভয় পেয়ে দেখি মরেই যাচ্ছিস। আমি বললাম, আপনি মাকড়সা দুটো ফেলে দিন, আপনার পায়ে পড়ি। পায়ে পড়ে লাভ হবে না, আমি মাকড়সা হাত দিয়ে ছোবো না, স্নান করে এসেছি, হাত নোংরা হবে। তুই মাকড়সার দিকে না তাকিয়ে আমার দিকে তাকিয়ে কথা বল, তাহলে ভয় কমবে। আমি বললাম, আপনি কে? নারী মূর্তি চাপা গলায় বলল, আমি গৌরকালী। কি আশ্চর্য, তুই তো দেখি মাকড়সার ভয়ে মরেই যাচ্ছিস, পেচ্ছাপ করে মন্দিরও অপবিত্র করে ফেলেছিস। তুই কেমন ছেলে বল দেখি, মাকড়সার ভয়ে কেউ পেচ্ছাপ করে? ছি! আপনি একটা কাঠি দিয়ে মাকড়সা দুটো ফেলে দিন। পাগলের মতো কথা বলবি না, আমি এখন কাঠি পাবো কোথায়? কাঠি খুঁজতে হলে মন্দিরের বাইরে যেতে হবে। কুয়ার পাড়ে তোর মাস্টার বসে আছে, আমি নিন্দু হয়ে তার সামনে যাব নাকি? তোকে একটা বুদ্ধি দিই, শোন। এই মাস্টার তোকে আরো অনেক যন্ত্রণা দেবে, যন্ত্রণা দেবার আগে ব্যবস্থা করে ফেল। কি ব্যবস্থা? মাস্টারকে প্রায়ই দেখি কুয়ার উপর বসে থাকে, আচমকা ধাক্কা দিয়ে মেয়েটাকে কুয়ার ভেতর ফেলে দিবি, পারবি না? না। না পারার কি আছে, এক ধাক্কায় সব সমস্যার সমাধান। খুবই গহীন কুয়া, নিচে বিষাক্ত গ্যাস, একবার পড়লে আর দেখতে হবে না। কাজটা যে তুই করেছিস সেটাও কেউ বুঝবে না, ভাববে নিজে নিজে পড়ে গেছে। আমার অবশ্য ধারণা কেউ কোনোদিন জানবেও না যে এখানে একদিন একজন মানুষ পড়ে গেছে। মন্দিরের ভেতরের স্মৃতি এরপর আমার কিছুই মনে নেই, হয়তো আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। এই ঘটনার তৃতীয় দিন আমি মোহাম্মদ ইদ্রিস মাস্টারকে ধাক্কা দিয়ে কুয়ায় ফেলে দিই। কুয়াটা খুব গভীর তো বটে, ধাক্কা দেওয়ার অনেক পরে ঝপাং শব্দটা কানে আসে। ও আল্লাহ গো, ও আল্লাহ গো শব্দটি দুবার শোনা যায়। তারপর সব নিস্তব্ধ। আমি খুব স্বাভাবিকভাবে কুয়ার পাড়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি, তারপর ঘরে চলে আসি। মাস্টার সাহেব বাড়িতে নেই, এটা নিয়ে বাড়ির কাউকে উদ্বিগ্ন হতে দেখা গেল না, কারণ আমার মায়ের শরীর তখন খুবই খারাপ, শ্বাসকষ্ট হচ্ছে। এখন মারা যান তখন মারা যান অবস্থা। মাওলানা ডাকা হয়েছে, মাওলানা তওবা করিয়েছেন। খবর পেয়ে বাবা চলে এসেছেন ঢাকা থেকে। মা সেই যাত্রা রক্ষা পেয়ে যান। বাবা উৎফুল্ল মনে ঢাকা ফিরে যান। যাবার আগে আরেকজন নতুন মাস্টার ঠিক করে দিয়ে যান। মোহাম্মদ ইদ্রিসের বিষয়ে তিনি সিদ্ধান্ত নেন যে ভালো কোনো সুযোগ পেয়ে চাকরি ছেড়ে ঢাকায় চলে গেছে। টিমুক হারাম বলে অনেক গালাগালিও করেন। মায়ের শরীর আরেকটু ভালো হলে আমরা আবার ঢাকা শহরে চলে আসি। মোহাম্মদ ইদ্রিস কুয়ার ভেতরেই থেকে যায়, তার বিষয়ে কিছুই কেউ জানতে পারে না। আমি নিজেও ব্যাপারটা ভুলে যাই। একবার শুধু রাতে নারী মূর্তিকে স্বপ্নে দেখি। স্বপ্নটা এরকম, আমি বারান্দায় বসে পেয়ারা খাচ্ছি। নারী মূর্তি এসে আমার সামনে দাঁড়ালো, পরিচিত ভঙ্গিতে হাসতে হাসতে বলল, এই বাদর, আমাকে চিনতে পারছিস না? আমি বললাম, চিনতে পারছি। অন্যদিকে তাকিয়ে কথা বলছিস কেন? নাকি আমার গায়ে কাপড় নেই বলে তাকাতে লজ্জা লাগছে? আমি বললাম, লজ্জা লাগছে। চোখের দিকে তাকিয়ে কথা বল, তাহলে লজ্জা লাগবে না। এখন বল দেখি, ইদ্রিস মাস্টারের উচিত শিক্ষা হয়েছে না? হয়েছে।
দেখলি কেউ কিছুই বুঝতে পারেনি। হুম মানুষের শরীর পচে গেলে খুবই দুর্গন্ধ হয়। কুয়াটা তো অনেক গভীর, এই জন্য পচা গন্ধ জমে আছে, উপরে আসতে পারছে না। বুঝতে পেরেছিস? হুম আমি তোকে একটা বিষয়ে সাবধান করতে এসেছি। কোন বিষয়ে? তুই কুয়ার ধারে একা একা যাবি না। গেলে কি হবে? ইদ্রিস মাস্টার তোকে ডাকবে। তুই বাচ্চা মানুষ তো, ডাক শুনে ভয়টা পেতে পারিস। আচ্ছা, কুয়ার ধারে যাব না। কোনো দিনও কুয়ার ভেতরে কি আছে উকি দিয়ে দেখতে যাবি না। দেখতে গেলেই মহাবিপদ। ইদ্রিস মাস্টার প্রসঙ্গ এখানেই শেষ। অনেক বছর পর ইদ্রিস মাস্টারের প্রসঙ্গটা আমার আবার মনে আসে। তখন আমি বিলেতে পড়াশোনা করছি। এক উইকেন্ডে হঠাৎ একটা বই হাতে এলো। বইটার নাম দ্য ক্রিস্টাল ডোর। বইটার লেখক কিংস কলেজের একজন বিখ্যাত সাইকিয়াট্রিস্ট জেমস হলার। তিনি বইটিতে বললেন, মানুষের মনের কিছু দরজা আছে যা সহজে খোলে না। মানুষ যদি কোনো কারণে ভয়ঙ্কর কোনো চাপের মুখোমুখি হয়, তখন এই দরজা খুলে যায়। তিনি এই দরজার নাম দিয়েছেন ক্রিস্টাল ডোর। জেমস হলার বলেছে, এই স্ফটিক দরজার সন্ধান বেশিরভাগ মানুষ সমগ্র জীবনে কখনো পায় না, কারণ বেশিরভাগ মানুষ তীব্র ভয়াবহ মানসিক চাপের মুখোমুখি হতে চায় না। জেমস হলার মনে করেন মানুষের কাছে দু ধরনের বাস্তব আছে, একটি দৃশ্যমান জগতের বাস্তব, আরেকটি অদৃশ্য জগতের বাস্তবতা। স্বপ্ন হচ্ছে সেই রকম একটি অদৃশ্য জগৎ। সেই জগৎও দৃশ্যমান জগতের মতোই বাস্তব। স্ফটিক দরজা বা ক্রিস্টাল ডোর হলো অদৃশ্য বাস্তবতার জগতে যাবার একমাত্র দরজা। এই সাইকিয়াট্রিস্ট মনে করেন যে কৃত্রিম উপায়ে মানুষের মনে চাপ সৃষ্টি করে অদৃশ্য দরজা খোলা যেতে পারে। তিনি একটি কৃত্রিম উপায়ও বের করেছেন, তার উপর গবেষণা করেছেন। মানুষের মনে কৃত্রিম চাপ সৃষ্টির জন্য তিনি উৎসাহী ভলান্টিয়ারকে একটি 7 ফুট বাই 7 ফুট এয়ারটাইট ধাতব বাক্সে ঢুকিয়ে তালাবদ্ধ করে দেন। বাক্সের ভিতরটা ভয়ঙ্কর অন্ধকার, বাইরের কোনো শব্দও সেখানে যাওয়ার কোনো উপায় নেই। পরীক্ষাটা কেমন হবে ভাবতেই কিছু ভলান্টিয়ারকে জানানো হলো। সে কোনো রকমভাবে মানসিক প্রস্তুতি ছাড়াই বাক্সের ভেতরে ঢোকে। তারপর হঠাৎ লক্ষ্য করে বাক্সের ভেতরে পানি জমতে শুরু করেছে। আস্তে আস্তে পানি বাড়তে থাকে। ভলান্টিয়ার বাক্সের ভেতরে দাঁড়ায়, ডাকাডাকি করতে শুরু করে। বাক্সের ডালায় ধাক্কাধাক্কি দিতে থাকে, কোনো উত্তর পায় না। এদিকে পানি বাড়তে বাড়তে গলা পর্যন্ত চলে আসে। সে প্রাণে বাঁচার জন্য পায়ের আঙুলে ভর করে উঠে দাঁড়ায়। পানি বাড়তেই থাকে। পানি নাক পর্যন্ত যাওয়ার পর পরীক্ষাটা বন্ধ করা হলো। তীব্র ভয়ে ভলান্টিয়ার দিশেহারা হয়ে যায়। পরীক্ষায় দেখা যায় 30% ভলান্টিয়ার পরীক্ষা শেষ পর্যায়ে হঠাৎ নিজেকে বাক্সের বাইরে আলো ঝলমলে একটা জগতে দেখতে পায়। যে জগতের আলো পৃথিবীর আলোর মতো না, সেই জগতের বর্ণ সোনালি। সেই জগতের বৃক্ষরাজি পৃথিবীর বৃক্ষরাজির মতো না। সেই জগৎ অদ্ভুত অবাস্তব এক জগৎ, যেখানে অস্পষ্ট কিছু মধুর সঙ্গীত শোনা যায়। 10% ভলান্টিয়ার নিজেদের আবিষ্কার করেন অন্ধকারে ধূম্রময় এক জগতে। সে জগৎ আতঙ্ক এবং কোলাহলের জগৎ। বাকি 60% কিছুই দেখতে পায় না। তারা আতঙ্কময় এক অভিজ্ঞতা নিয়ে বাক্স থেকে বের হয়ে আসে। আমি জেমস সাহেবের বইটি পড়ে মোটামুটি নিশ্চিত হয়ে যাই যে শৈশবে মোহাম্মদ ইদ্রিস মাস্টার না জেনেই এ ধরনের পরীক্ষাটি আমার উপর করেছিল। ভয়াবহ মানসিক চাপ সৃষ্টি করে স্ফটিক দরজা খোলার ব্যবস্থা করেছিল। আমি আমার পাঠ্য বিষয় গণিত শাস্ত্রের চেয়ে প্যারাসাইকোলজির বিষয়ে বেশি আগ্রহ বোধ করতে থাকি। এ ধরনের বইপত্র যেখানে যা পাই পড়ে ফেলার চেষ্টা করি। এটা করতে গিয়ে অনেক ভালো বই পড়েছি, অনেক মন্দ বই পড়েছি। ভালো বই পড়ার উদাহরণ হিসাবে বলি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মানসিক জগৎ নিয়ে লেখা পেরিনের অসাধারণ বই ডেথ কল। পেরিন দেখিয়েছেন মৃত্যুর দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মানুষদের মানসিক রূপান্তর একই ধারায় হয়। মৃত্যুর খুব কাছাকাছি চলে আসার পর হঠাৎ মনে হয় মানুষগুলো আর এই জগতে বাস করছে না, তারা অন্য কোনো জগতের বাসিন্দা হয়ে গেছে। যে জগৎটির সঙ্গে পৃথিবীর জগতের কোনোই মিল নেই, তাদের সেই জগৎকেই সত্য বলে মনে হয়। পেরিনের আরেকটি বইও আমাকে আলোড়িত করেছিল। এই বইটি ক্যান্সারে আক্রান্ত রোগীদের নিয়ে লেখা। রোগীরা জানেন তাদের মরণ ব্যাধিতে ধরেছে, বাঁচার কোনোই আশা নেই, তারপরেও মনের গভীরে গোপনে বেঁচে থাকার আশা পোষণ করেন।
তারা ভাবেন একটা কিছু অলৌকিক ব্যাপার তাদের জীবনে ঘটবে, ঈশ্বর প্রার্থনা শুনবেন, তাদের আরোগ্য করা হবে, ক্যান্সারের কোনো ওষুধ বের হয়ে যাবে, সেই ওষুধে রোগ মুক্তি ঘটবে। আশায় আশায় বাঁচতে থাকেন। একসময় হঠাৎ করেই বুঝতে পারেন কোনো আশা নেই, নিশ্চিত মৃত্যুর সামনে অপেক্ষা করছে। তখন তারা অন্যরকম হয়ে যান। আত্মা তাদের ত্যাগ করে, আশা করা ত্যাগ করে। তারপর 2-1 দিনের মধ্যে তারা বাঁচেন। সেই বাঁচা ভয়াবহ বাঁচা। মানুষটা বেঁচে আছে, কথা বলছে, খাচ্ছে, ঘুমাচ্ছে, কিন্তু মানুষটার আত্মা নেই। আমার মায়ের বেলাতেও ঠিক একই ব্যাপার ঘটেছিল। আত্মা তাকে ছেড়ে চলে গিয়েছিল। সে এক ভয়াবহ ব্যাপার। বিলেতে পড়াশোনার সময় আমার মনে মনে ঠিক করে ফেলি, সুযোগ এবং সুবিধা মতো আমি প্যারাসাইকোলজির উপর কিছু কাজ করব। সেই সুযোগের জন্য আমাকে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়। মিসির আলি খাতার উপর থেকে চোখ তুললেন। সুলতান এসে পাশে দাঁড়িয়েছে। সে এসেছে নিঃশব্দে। মিসির আলি সুলতানের ঘরে ঢোকার শব্দ পাননি। সে যখন পাশে এসে দাঁড়িয়েছে তখনই বুঝতে পেরেছেন। সুলতান খাটে বসতে বসতে বলল, সন্ধ্যাবেলা পড়াশোনার জন্য ভালো না। মিসির আলি কিছু বললেন না। সুলতান বলল, আপনি গভীর মনোযোগ দিয়ে আমার লেখা পড়ছেন দেখে ভালো লাগলো। ঘটনাগুলি আমি মোটামুটি গুছিয়েই লিখেছি। আমি যখন কিছু বলি মন দিয়ে বলি, তুমি গুছিয়ে না লিখেও আমি মন দিয়ে পড়তাম। এইখানে আপনার সঙ্গে আমার কিছু মিল আছে। আমি যখন যা করি মন দিয়েই করি। যখন আকাশের তারা দেখি খুব মন দিয়ে দেখি। যখন মনে করি কারো ওপর মানসিক চাপ সৃষ্টি করব, তখন সেই কাজটাও খুব মন দিয়ে করি। ভালো ভালো মন্দ বিবেচনা করে আমি কিছু করি না। আমাকে যা করতে হবে সেটাই আমি করি। যাই হোক, এটা নিয়ে পরে আপনার সঙ্গে কথা হবে। আপনি একটা কাজ করুন, পুরো খাতাটা এখন পড়ার দরকার নেই, ধীরে সুস্থে পড়বেন। আমার ধারণা আপনি পড়ার অনেক সময় পাবেন। শুধু এখন সালমার অংশটা পড়ুন। এই মেয়েটি হচ্ছে আমার বর্তমান গবেষণার সাবজেক্ট। মেয়েটার সঙ্গে আপনার পরিচয় করিয়ে দেব, তার বিষয়ে আগে জানা থাকা ভালো। মিসির আলি খাতা বন্ধ করতে করতে বললেন, তোমাদের ওই গুয়াহাটিতে শুধু মোহাম্মদ ইদ্রিস মাস্টারই আছেন নাকি আরো অনেকে আছে? সুলতান হাসি হাসি মুখে তাকিয়ে রইল, জবাব দিল না। তার মুখ দেখে মনে হচ্ছে সে খুব মজার কোনো কথা শুনল। তোমার স্ত্রী কোথায়, লিলি? সুলতান হাই তুলতে তুলতে বলল, ও অসুস্থ। তোমার পরীক্ষা নিয়ে খায়, ও সাহায্য করে না? ওর সাহায্য তেমন প্রয়োজন পড়ে না। ও ভলান্টিয়ার জোগাড় করে আনে, আপনাকে যেমন আনলো। অবশ্য আপনাকে ভলান্টিয়ার বলা ঠিক হচ্ছে না। বিপজ্জনক কাজে ভলান্টিয়ার পাওয়া যায় না, জোর করে বানাতে হয়। আপনি অকারণে কথা বলে সময় নষ্ট করছেন। সামান বিষয়ে কি লিখেছি তাড়াতাড়ি পড়ে ফেলুন। 106 পৃষ্ঠায় পড়বেন। আমি বরকতকে বলে হারিকেন পাঠিয়ে দিচ্ছি। ভালো কথা, চা খাবেন? আপনাকে আজ মনে হয় বৈকালিক চা দেওয়া হয়নি। দিদি অসুস্থ হওয়ায় একটু সমস্যা হয়েছে। খাবার দাবারের ব্যবস্থা খানিকটা এলোমেলো হয়েছে। সুলতান উঠে দাঁড়ালো। মিসির আলি হারিকেনের জন্য অপেক্ষা করতে লাগলেন। সালমার বিষয়ে কী লেখা আছে মন দিয়ে পড়তে হবে। মিসির আলি খাতা খুললেন, 106 পৃষ্ঠা বের করলেন। এখানে ঘরে কিছু আলো আছে, পড়া শুরু করা যেতে পারে। এর মধ্যে নিশ্চয়ই হারিকেন চলে আসবে। স্যাম্পল নাম্বার 7, নাম সালমা, বয়স 15 থেকে 16, পড়াশোনা 9ম শ্রেণীর ছাত্রী, বুদ্ধি ভালো, বেশ ভালো। জীব হিসাবে মানুষকে যতটা ভঙ্গুর মনে করা হয় সে ততটা ভঙ্গুর না। মানুষের মানসিক ভারসাম্য নষ্ট করা কঠিন কাজ। মস্তিষ্কের ডিফেন্স মেকানিজম প্রক্রিয়া অত্যন্ত প্রবল। মানসিক চাপ প্রতিরোধে তার সমগ্র শক্তি নিয়োগ করে। আমি অত্যন্ত বিস্ময়ের সঙ্গে এই ক্ষমতা অনেকবার প্রত্যক্ষ করেছি। সালমার বিষয়েও একই ব্যাপার ঘটেছে। তার উপর সৃষ্টি করা মানসিক চাপ সে নিজস্ব ডিফেন্স মেকানিজমের মাধ্যমে প্রতিহত করেছে। আমি প্রতিদিনের পর্যবেক্ষণ লিখে যাচ্ছি। সালমাকে প্রথম সংগ্রহ করা হলো। সংগ্রহ পদ্ধতি অবান্তর বলে উল্লেখ করছি না। বাবা মা ভাই বোন ছেড়ে হঠাৎ এই নতুন জায়গায় উপস্থিত হয়ে মেয়েটি খুবই ঘাবড়ে গেল। আমি অতি দ্রুত তার ভয় দূর করলাম। তাকে বলা হলো যত তাড়াতাড়ি সম্ভব তার বাবা মাকে খুঁজে বের করে আমাদের কাছে নিয়ে পাঠাবো। মেয়েটি মিশুক প্রকৃতির। প্রাথমিক সংখ্যা ও ভয় দ্রুত কাটিয়ে উঠল। রাতে অনেকক্ষণ তার সঙ্গে গল্প করলাম, পড়াশোনার খোঁজ নিলাম।
সে জানালো তার ভয়ভীতির বিষয় একটাই, তা হলো অঙ্ক। তার ধারণা সে এসএসসিতে সব বিষয়ে পাশ করলেও অঙ্কে ফেল করবে। আমি তার অঙ্কভীতি কাটানোর জন্য অঙ্ক নিয়ে কিছুক্ষণ গল্প করলাম। 9 সংখ্যাটির অদ্ভুত গুণ সম্পর্কে ব্যাখ্যা করলাম। যেমন 9 এমন একটি সংখ্যা যাকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে এবং গুণফলের সাথে সংখ্যাগুলোকে যোগ করলে আবার 9 হয়। যেমন 9 গুণ 6 সমান সমান 54, 5 যোগ 4 সমান সমান 9, 9 গুণ 16 সমান সমান 144, 1 যোগ 4 যোগ 4 সমান সমান 9। সালমা এতে মজা পেল, নিজেই ব্যাপারটা পরীক্ষা করলো এবং জানতে চাইল 9-এর বেলা এরকম কেন হচ্ছে। বোঝা যাচ্ছে মেয়েটির বুদ্ধি ভালো, অঙ্ক বুদ্ধির মেয়ে অঙ্কের এই ব্যাপারটা ধরতে পারত না। 19/4/80। আজ সালমার উপর মানসিক চাপ সৃষ্টি করা হলো। আমি তার কাছে জানতে চাইলাম সে কি কুমারী নাকি। প্রথম প্রশ্নটা সে ধরতেই পারল না। তাকে কুমারী বলতে কি বোঝানো হচ্ছে তা ব্যাখ্যা করার পর সে হতভম্ব হয়ে গেল। সে কল্পনাও করেনি এই ধরনের কোনো প্রশ্ন আমি তাকে করতে পারি। সে কান্নাকাটি শুরু করে দিল। আমি কঠিন ধমক দিয়ে কান্না থামিয়ে খুবই শান্ত গলায় বললাম, তাকে এখানে আনা হয়েছে গৌর কালী মন্দির দেবীর উদ্দেশ্যে বলি দেওয়ার জন্য। বলির জন্য কুমারী মেয়ে প্রয়োজন বলেই জিজ্ঞেস করা হচ্ছে। তাকে দেবী মূর্তি দেখিয়েও আনলাম। সে জানতে চাইল বলি দেওয়া হবে কবে। আমি বললাম আমাবস্যায়। মেয়েটি সারা রাত অবচেতনের মতো পড়ে রইল। তার শরীরের উত্তাপ বাড়ল, রাতে ভুল বকতে থাকলো। 20/4/80। সকালবেলা মেয়েটা আমার সঙ্গে খুবই স্বাভাবিক ব্যবহার করলো এবং ভীতি গলায় বলল, গত রাতে সে ভয়ঙ্কর একটা দুঃস্বপ্ন দেখেছে। দুঃস্বপ্নে একজন কেউ তাকে এসে বলেছে যে মা কালীর কাছে তাকে বলি দেওয়া হবে। মেয়েটা কাঁদো কাঁদো গলায় বলল, চাচা এমন একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন কেন দেখলাম? মেয়েটির নিজস্ব ডিফেন্স মেকানিজম কাজ করতে শুরু করেছে। তার মস্তিষ্ক তাকে নিশ্চিতভাবে বুঝিয়েছে কাল রাতের ঘটনাটা দুঃস্বপ্ন ছাড়া কিছুই না। দুঃস্বপ্ন দেখে ভয় পাওয়া যেতে পারে, তবে দুঃস্বপ্ন কেটে গেলে ভয় পাওয়ার কিছু নেই। তার সময়টা স্বপ্ন এবং জাগরণী এই দুইয়ের ভেতরে ভাগ করে নিল। যখনই সে ভয় পাচ্ছে তখনই ভাবছে এটা স্বপ্ন। কিছুক্ষণের মধ্যে স্বপ্ন কেটে যাবে, সব স্বাভাবিক হয়ে যাবে। আজ সালমাকে রাতে থাকতে দেওয়া হলো কালী মন্দিরে। কালী মন্দিরে সামান্য আলোর ব্যবস্থা রাখা হলো। গাঢ় অন্ধকারে মানুষ ভয় পায় না, ভয় পাওয়ার জন্য আলো আধারই প্রয়োজন। কুকুর দিনটা মন্দিরের চারপাশে যেন ঘুরপাক খায় সেই ব্যবস্থা করা হলো। মন্দিরের মূল দরজা খোলা। আমার দেখার ইচ্ছা মেয়েটি কী করে। সে তেমন কিছু করলো না, সারা রাত মূর্তির গা ঘেঁষে বসে রইল। মাঝে মাঝে দেখছি তার ঠোঁট নড়ছে। সে হয়তো কথা বলছে মূর্তির সঙ্গে। আমার ধারণা মূর্তিটা সে ভয়ঙ্করভাবে নিচ্ছে না, বন্ধু হিসাবে নিয়েছে। কারণ মূর্তিটা দেখতে লিলির মতো। সালমা লিলিকে চেনে। মূর্তির গা ঘেঁষে বসে থাকার এই একটাই যুক্তি। তাকে অবশ্যই আমাবস্যা কবে তা জানানো হয়েছে। আমাবস্যার মধ্যরাতে ঘটনা ঘটানো হবে তাও বলা হয়েছে। জেমস হাউলের বিখ্যাত পরীক্ষার মতো পরীক্ষা। তার পরীক্ষার বক্সে পানি জমতে শুরু করেছে। আমার পরীক্ষার আমাবস্যা এগিয়ে আসছে। মিসির আলি খাতা বন্ধ করলেন। তার মাথায় সূক্ষ্ম যন্ত্রণা হচ্ছে। তিনি স্পষ্ট বুঝতে পারছেন সালমা নামের মেয়েটির আজ রাতে মহাবিপদ। সুলতান তার বিখ্যাত পরীক্ষা সালমাকে নিয়ে করছে না। সে পরীক্ষাটি করছে মিসির আলি নামের একজনকে নিয়ে, যাকে সে মানসিকভাবে নিজের কাছাকাছি ভাবছে। মিসির আলি মোটামুটি নিশ্চিত যে সুলতান মধ্যরাতে এই হত্যাকাণ্ড ঘটাবে তাকে ভয় দেখানোর জন্য। বাচ্চা মেয়েটির মানসিক পরিবর্তন নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। সালমা মেয়েটি তার সাবজেক্ট না, তার সাবজেক্ট মিসির আলি। মেয়েটির মৃত্যুতে তার কিছু আসে যায় না। তার আগ্রহ কৌতূহল মিসির আলিকে নিয়ে। যে কারণে সালমা মেয়েটিকে জোগাড় করার পরই মিসির আলি নামের মানুষটাকে এখানে আনার জন্য ব্যবস্থা করা হয়েছে। সুলতানের মতো মানুষরা একটা পর্যায়ে বুদ্ধির খেলা খেলতে চায়। আমি শ্রেষ্ঠ এটা প্রমাণ করার জন্য ব্যস্ত হয়ে ওঠে। এটা তাদের একটা খেলা। শিশুদের সঙ্গে সিরিয়াল কিলারদের কোথায় যেন সামান্য মিল আছে। শিশুদের কাছে সবই খেলা, এদের কাছেও তাই। সালমা নামের মেয়েটিকে রক্ষা করার কোনো উপায় আছে কি? খুব ঠান্ডা মাথায় ভাবতে হবে এবং অতি দ্রুত ভাবতে হবে। হাতে খুব সময় নেই। সুলতানের সঙ্গে প্রত্যক্ষ যুদ্ধে তিনি নামতে পারছেন না। মানসিক যুদ্ধ অবশ্যই করা যাবে, কিন্তু তার জন্য প্রয়োজনীয় অস্ত্র কি তার কাছে আছে?
সুলতানের বিষয় অঙ্ক, কাজেই যুক্তি ব্যাপারটা তার কাছে গুরুত্বপূর্ণ হবার কথা। যুক্তির ক্ষমতার প্রতি তার আস্থা অবশ্যই থাকবে। সুলতান মানসিক দুর্গে তাকে কাছে পৌঁছাতে যুক্তি হিসেবে পা রেখে পৌঁছাতে হবে, এমন যুক্তি যা সুলতানকে গ্রহণ করতে হবে। তিনি কি পারবেন? মিসির আলি চোখ বন্ধ করে আছেন, নিজেকে শান্ত রাখার চেষ্টা করছেন, পারছেন না। তিনি অনুভব করলেন তার শরীর কাঁপছে। এটা ভালো লক্ষণ না, এটা বয়সের লক্ষণ, জরার লক্ষণ। দ্বিধগ্ন অত জরসে নিস্তেজ, জরা মৃত্যুকে পরিণ দত্তত পক্কেন সহ সম্ভবেম। আমার ভাগ্য আমাকে নিয়ে জরা নিয়ে আমার এই মৃত্যু, যা অসীমের সঙ্গে যুক্ত। মিসির আলির ঘুম পাচ্ছে। তিনি বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়লেন। তার শীত লাগছে, শীতে গায়ে কাটা দিচ্ছে। তিনি গায়ের উপর চাদর টেনে দিলেন। কিছুক্ষণ ঘুমোবেন। মধ্যরাতের আগেই সুলতান নিশ্চয়ই তাকে ডেকে নিয়ে যাবে। হয়তো তখনই সালমার সঙ্গে দেখা হবে। হত্যাকাণ্ড যে খুব সহজ হবে তা মনে হয় না। সুলতানের মতো মানুষরা ড্রামা পছন্দ করে। হয়তো মেয়েটাকে স্নান করানো হবে, নতুন কাপড় পরানো হবে, গলায় দেওয়া হবে জবা ফুলের মালা। এই ফুল প্রাচীন ভারতের অনেক নারীদেরকে সাক্ষী। ঘুমের মধ্যে মিসির আলি বিড়বিড় করে বললেন, সালমা মাগো, ভয় পেও না, আমি আছি তোমার পাশে। আমি সাধারণ কেউ না মা, আমি মিসির আলি। সুলতান মরিচ ফুল গাছের বেদিতে বসে আছে। তার সামনে হারিকেন। হারিকেনের আলোয় সুলতানের মুখ দেখা যাচ্ছে, আনন্দময় মুখ। সে তার মাথার চুল টানছে, কিন্তু তাতে কোনো অস্থিরতা প্রকাশ পাচ্ছে না। সুলতানের সামনে দুটো পিরিচে ঢাকা কফির মগ। মিসির আলি এসে বেদিতে বসলেন। সুলতান কফির মগ মিসির আলির হাতে এগিয়ে দিয়ে বলল, আমি এর মধ্যে দুবার খোঁজ নিয়েছিলাম, দেখলাম আপনি ঘুমাচ্ছেন। স্যার, আপনার ঘুম কি ভালো হয়েছে? হ্যাঁ, ভালো হয়েছে। সুলতান হাসি মুখে বলল, এমন পরিস্থিতিতে কেউ ঘুমাতে পারে আমার ধারণা ছিল না। পরিস্থিতি কি খুব খারাপ? খারাপ তো বটেই। আজ আমাবস্যা না? আমি সালমা মেয়েটার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। ও আসলে আমার পরীক্ষার কোনো কাজে আসছে না। তাকে তো আর ফেরতও পাঠাতে পারি না। এই রিস্ক আমার পক্ষে নেওয়া সম্ভব না। কাজে অন্য ব্যবস্থা নিতে হচ্ছে। কফি খেতে কেমন হয়েছে? ভালো হয়েছে। সালমা মেয়েটির সঙ্গে কি কথা বলবেন? মিসির আলি বলল, না। সুলতান বলল, না কেন? মিসির আলি জবাব দিলেন না। কফির মগে চুমুক দিতে লাগলেন। একবার তাকালেন মরিচ ফুল গাছটার দিকে। গাছ ভর্তি জোনাকি, ঝুলছে, নিপছে, এত সুন্দর লাগছে দেখতে যে তিনি চোখ ফেরাতে পারছেন না। স্যার, কি দেখছেন? জোনাকি, অনেকদিন পর জোনাকি দেখলাম। অপূর্ব দৃশ্য, মনে হচ্ছে আকাশের সব তারা গাছে নেমে এসেছে। সুলতান সিগারেট ধরাতে ধরাতে বলল, আপনি জোনাকি দেখে অভিভূত হচ্ছেন? মেয়েটাকে রক্ষা কিভাবে করা যায় সেই বিষয়ে কিছু ভাবছেন না? ভাবছি কোনো কিছু ভাবার সময় কিছু দিয়ে তাকিয়ে থাকেন, ভাবা সহজ হয়। ভেবে কিছু পেয়েছেন? হ্যাঁ। কি পেয়েছেন? আচ্ছা, আমি বলি আপনি কি পেয়েছেন। আপনি ঠিক করেছেন যুক্তি দিয়ে আমার সিদ্ধান্ত বদলাবেন। আপনার বুঝিয়ে দিবেন আপনার ধারালো যুক্তি আছে, আর সব একের পর এক আমাকে বলবেন। সক্রেটিসের বিখ্যাত যুক্তিটা দিতে পারেন। সক্রেটিস বলেছেন, কোনো মানুষই জেনে শুনে মন্দ কাজ করে না। এইসব যুক্তি তোমার বেলায় খাটবে না। তোমাকে যা করতে হবে তা হলেও তোমার মনের ভিতর চেতনার গভীরে যে ভয় বাস করছে তাকে বের করে আনো। আমার ভিতরে ভয় বাস করছে। কিসের ভয়? কুয়ার ভয়। পুরো খালি মধ্যে এসে স্বপ্নে তোমাকে বলে গেল, কখনো যেন কুয়ার পাশে না যাও। কুয়াতে ভয়ঙ্কর কিছু তোমার জন্য অপেক্ষা করছে। গৌরকালী বলে কিছু তো নেই। তোমার অবচেতন মন গৌরকালীকে সৃষ্টি করেছিল। সেই অবচেতন মনে ভয়টাকেও সৃষ্টি করেছে। সেই ভয় বাস করছে কুয়ার ভেতরে। আমি যুক্তি দিয়ে কথা বলছি, তুমি কি যুক্তিগুলো বুঝতে পারছো? পারছি। কুয়ার পাশে যে এই মুহূর্তেই তুমি দাঁড়াবে, প্রবল ভয় তোমাকে সম্পূর্ণ গ্রাস করবে।
অবচেতন মন তোমাকে ভয়ঙ্কর কিছু দেখাবে। কি দেখাবে আমি জানি। হয়তো দেখবে কুয়ার গাবে ইদ্রিস মাস্টার উঠে আসছে। তাকে দেখাচ্ছে কুচিত একটা মাকড়সার মতো, কিংবা তার চেয়েও ভয়ঙ্কর কিছু দেখবে। সুলতান হাত থেকে সিগারেট ফেলে শান্ত গলায় বলল, আপনি যা বলছেন ঠিক আছে, আমি জানি বলেই কখনো কুয়ার পাশে যাই না। কারো বলছি কুয়ার পাশে আমাকে নেওয়া সম্ভব না। কুয়া তোমার কাছে চলে আসবে, তুমি বসে আছো বেদিতে। তুমি দেখবে কুয়া থেকে ধীরে এগিয়ে আসছে তোমার দিকে। তার মানে কি? তুমি আকাশের তারা দেখো, এই ব্যাপারটি তুমি সবচেয়ে ভালো বুঝবে। আকাশের তারার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে মনে হয় না? আকাশের তারা নিচে নেমে আসছে, অনেকটা সেরকম দৃষ্টি বিভ্রম। কুয়া থাকবে কুয়ার জায়গায়, অথচ তোমার মনে হবে কুয়া জীবন্ত প্রাণীর মতো এগিয়ে আসছে। আপনি আমার সঙ্গে এটা ট্রিক্স করার চেষ্টা করছেন? হ্যাঁ করছি। মনে গভীরে ঘাপটি মেরে বসে থাকা ভয়টাকে বের করে এনেছি। ভয় তোমার চেতনাকে যখন আরস করে দিয়েছে, তখন বলে দিয়ে আসছে। তোমার অবচেতন মন তা গ্রহণ করেছে। একে সাইকোলজির ভাষায় ইনডিউসড হ্যালুসিনেশন বলে। তোমার চোখে বুঝতে পারছি, তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ কুয়া তোমার দিকে এগিয়ে আসছে। তোমার মনও আমাকে কোরআন খানিতে সাহায্য করেছে। এই কুয়ার ভিপ্র আকর্ষণ, তুমি সবসময় তার কাছে যেতে চেয়েছ। কিছুক্ষণের ভেতর কুয়া তোমার সামনে এসে দাঁড়াবে দেখবে। তোমার ইচ্ছা গোলাপ পরে তুমি উঠে দেবে। যে ভয় তুমি পাবে, সেই ভয়ের জন্ম এই পৃথিবীতে নয়, অন্য জগতে। প্লিজ স্টপ ইট প্লিজ। সুলতান বিকৃত গলায় চেঁচাচ্ছে। তার মুখ দিয়ে ফেনা বের হতে শুরু করেছে। ছুটে এসেছে লিলি। কিছু দূর এসেই সে থমকে দাঁড়িয়ে গেল। সুলতান চিৎকার করেই যাচ্ছে। সে থরথর করে কাঁপছে। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মরিচ ফুল গাছের বেদির দিকে। ভয়ঙ্কর কিছু সে অবশ্যই দেখতে পাচ্ছে। মিসির আলি শান্ত ভঙ্গিতে সিগারেট ধরালেন। এগিয়ে গেলেন মন্দিরের দিকে। সালমা মেয়েটি নিশ্চয়ই মন্দিরে আছে। বেচারি হয়তো ভয়েই মরে যাচ্ছে। তার ভয়টা কাটানো দরকার। সালমা মূর্তির আড়ালে গুটিসুটি মেরে বসে আছে। মিসির আলীকে দেখে সে বড় বড় চোখ করে তাকালো। মিসির আলী কোমর গলায় বললেন, কেমন আছো গো মা? মেয়েটা জবাব দিল না। তার চোখ ভর্তি হয়ে গেল পানিতে। মিসির আলী বললেন, আমার ছোট্ট মায়ের চোখে পানি কেন? কাছে এসো, চোখ মুছিয়ে দে। এসো জোনাকি পোকা দেখি। আমি আমার জীবনে একসঙ্গে এত জোনাকি দেখিনি।